ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আল্লাহ রাখছে ভালো। ভালো আছো তোমরা সবাই? আচ্ছা, আজকে কি নিয়ে আলোচনা করতে চাইছি যেন? স্যার শব্দ খুব আস্তে আসতেছে। তো স্যার শব্দগুলো আস্তে আস্তে যায়। কি করবো না? মার্কেট কি আরো আছে? হ্যাঁ, মার্কেট নিয়ে হ্যালো, ক্লিয়ার হচ্ছে? স্যার শব্দ আস্তে আসতেছি। হচ্ছে না, হেডফোন তো পুরাই লাগাইছি। হ্যালো, এখন কি অবস্থা? একই অবস্থা? স্যার এখন ঠিক আছে। স্যার এখন ঠিক আছে? ঠিক আছে না? স্যার এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব? আজই শোনো, যে কেস পড়ার শেষ দিছিলাম না? হ্যাঁ স্যার শেষ দিয়েছিলেন। ওইটা শেষ হয়েছিল না? আচ্ছা, গ্রামাটিক্যাল টপিকসের কোনোটা ডিস্টার্ব আছে, সমস্যা আছে আরো, যে কম বোঝো এরকম আছে? স্যার আসসালামু আলাইকুম। কোন টপিকে কম বোঝো এরকম আছে, আরো কোনোটা আলোচনা করতে হবে এরকম আছে? পাঁচ পিস। পার্সপেক্টিভ কি আইডেন্টিফাই গুলো? স্যার আজকে না বলেছিলেন কেসের পরীক্ষা নেবেন। কেসের পরীক্ষা নিতে চাইছিলাম না? আচ্ছা, একটু পার্সপেক্টিভ একটু আলোচনা করি, তারপরে কেসের পরীক্ষা নিই। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা, পার্সপেক্টিভ আমরা দেখতে আসলো আইডেন্টিফাইটা দেখি। পার্সপেক্টিভ আইডেন্টিফাই করার জন্য তোমার একদিকে যেমন প্রত্যেকটা পার্সপেক্টিভের ক্লাসিফিকেশন গুলো জানতে হয় ভালো করে, আবার পাশাপাশি তোমার যেমন আরেকটা টপিক আছে, আমরা হয়তো আলোচনা করছি কিনা মনে আছে তোমাদের, যে সেম ওয়ার্ড ইন ডিফারেন্ট পার্সপেক্টিভ, একটা শব্দকে বিভিন্ন পার্সপেক্টিভে ব্যবহার করা, এটাকে আলোচনা করেছিলাম। জি স্যার করা হয়েছে আলোচনা। করা হয়েছিল না? জি। আচ্ছা, আমরা দেখি যে আসলে কিভাবে নাউন ফাইন্ড আউট করব। নাউন যখন ফাইন্ড আউট করতে যাই, মানে আমরা পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করি, যে জানি যে এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ দা ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস দ্য নেম অফ সামথিং ইজ কল্ড দা নাউন, অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। যে এটা দেখবো যে আসলে কিভাবে আমি ফাইন্ড আউট করতে পারি যেটা বাক্যে নাউন হবে। আর যেখানে নাউন বসে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোনাউনটা বসতে পারে। প্রোনাউন গুলো চিনা কিন্তু খুব সহজ, আর নাউনটা একটু ঝামেলা। যে দেখো, আসলে আমরা যখন পার্সপেক্টিভ আইডেন্টিফাই করবো, দেখবো যে ভার্বের সাবজেক্ট হয়েছে কি, ভার্বের সাবজেক্ট, অবজেক্ট বা প্রিপজিশনের অবজেক্ট এরকম যদি হয়, তাহলে সেই শব্দটা সাধারণত নাউন হয়। তোমাকে যদি বাক্যে এরকম লেখা হয় যে yesterday was, ধরো মানডে, yesterday was মানডে, এখানে যদি yesterday আন্ডারলাইন করি, আসলে দেখো যদি বাক্যটা এরকম লেখো যে হি came home yesterday, একটু এদিক ভালো করে খেয়াল করো, হি কেম হোম ইয়েস্টারডে, এই ক্ষেত্রে ইয়েস্টারডেটা হলো তোমার অ্যাডভার্ব। সে কখন বাড়ি এসেছিল? সে গতকাল বাড়ি এসেছিল। তাহলে হি কেম হোম, এটা প্রোনাউন, ভার্ব
আচ্ছা, সে সে কখন এসেছিল? ইয়েস্টারডে, গতকাল এসেছিল। এই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাডভার্ব অফ টাইম হয়ে গেছে। কিন্তু ঠিক একই বাক্যে ইয়েস্টারডে তো আবার লেখা আছে উপরে যে ইয়েস্টারডে ওয়াজ মানডে। তো এই ক্ষেত্রে এই ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে পড়ছে ইয়েস্টারডে, এই ক্ষেত্রে এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। যদি ভার্বের সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেটা নাউন, বা তোমার ভার্বের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এরকম ক্ষেত্রে বসলে সাধারণত সেটা নাউন হয়। বা তোমার এরকম দেখো প্রিপোজিশনের পরে সাধারণত যে শব্দগুলো থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা নাউন হয়। যেমন ডু নট লাভ এট দ্য পোর্ট, ডু নট লাভ এট দ্য পোর্ট, এখানে ডি পোর্টটা তোমার কি নাউন হয়ে গেছে। আচ্ছা, আবার দেখো প্রিপোজিশনের পরে তুমি যদি ভার্ব ব্যবহার করো সেটাও কিন্তু তোমার কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এখন তুমি যদি যেমন এরকম যে হি ইজ বিজি ইন ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ বিজি ইন ডুইং দ্য ওয়ার্ক, এখানে ডুইং আন্ডারলাইন করলে আমরা জেনে আসলো ভার্ব, কিন্তু এইখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেন? আইনযুক্ত ভার্ব যখন একই সঙ্গে ভার্ব ও নাউনের কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ট। আর জিরান্ট, ইনফিনিটিভ এগুলো পার্টসিপের দৃষ্টিকোণ থেকে নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর শুধু পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে এটাকে তোমার কি লিখতে হবে? নাউন। আবার মনে করো ভার্বের পূর্বে যদি দেখো যে আর্টিকেল ব্যবহার করা আছে, যে ভার্বের পূর্বে আর্টিকেল থাকলেও সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। যেমন ধরো নোবডি could ever count my love to you. Nobody can ever count my love to you. এই যে এখানে লাভ, লাভটা আসলে যদিও ভার্ব, কিন্তু এই জায়গায় লাভ ভার্ব না হয়ে কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সর্বদা নাউন বসে। অথবা ধরো she gave me a look, সে আমার প্রতি নজর দিল, এই ক্ষেত্রে লোকটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তাহলে আমরা দেখবো যে ভার্বের পূর্বে যদি মানে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যাই বসে না কেন, পসেসিভ অ্যাডজেক্টিভ কি যেন মাই, আওয়ার, ইওর, হিজ, হার, এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যাই বসাবো সেটা নাউন হবে। অথবা ভার্বের আগে যদি কোনো আর্টিকেল থাকে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আবার ধরো অ্যাডজেক্টিভের পূর্বে কিছু কিছু ক্ষেত্র আছে যে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল ডি বসাইলেও সেটা কিন্তু প্লুরাল নাউন হয়ে যায়। যেমন একটা জিনিস খেয়াল করো যে লেখা আছে হি ইজ রিচ, এই ক্ষেত্রে রিচ শব্দটা হলো তোমার অ্যাডজেক্টিভ। কিন্তু তুমি যদি লেখো যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এই ক্ষেত্রে রিচটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল বি ইউজ করি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আবার দুটি নাউনকে যদি আমরা পাশাপাশি বসাই তাহলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং পরেরটি নাউন থাকে। দুটি নাউন বা একটা নাউন একটা প্রোনাউন এরকম যদি পাশাপাশি বসে, যেমন ধরো উই রিড ইন শহীদ ক্যাডেট, উই রিড ইন শহীদ ক্যাডেট। এখন এই শহীদ শব্দটা একটা নাউন, ক্যাডেট শব্দটা নাউন, কিন্তু যখন আলাদা আলাদা আন্ডারলাইন করা হবে তখন শহীদ শব্দটা হলো তোমার অ্যাডজেক্টিভ আর ক্যাডেট শব্দটা হলো নাউন। যদি এই ক্ষেত্রে পুরো অংশ আন্ডারলাইন করো, শহীদ ক্যাডেট পুরোটা আন্ডারলাইন করো, হ্যাঁ, যেমন উই লিভ ইন ঢাকা সিটি, ঢাকা সিটি, যদি এই ক্ষেত্রে পুরোটা আন্ডারলাইন করো তাহলে সেটা আবার নাউন হয়ে যায়, বা এটাকে আমরা সাধারণত কি বলে থাকি? যে কম্পাউন্ড নাউন। আবার ধরো একটা নাউন একটা প্রোনাউনও যদি পাশাপাশি বসে তবুও কিন্তু আগেটা তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন আমি এরকম বললাম যে হোয়াট ক্লাস ডু ইউ রিড, ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো? হোয়াট ক্লাস ডু ইউ রিড,
এখানে হোয়াটটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কারণ ক্লাস শব্দটা নাউন আছে, অর্থাৎ একটি নাউন একটা প্রোনাউন পাশাপাশি বলতে কিছু প্রোনাউন আছে, যেমন দেখো তুমি এরকম লেখো যে দিস ইজ মাই দিস ইজ মাই পেন, শব্দটা হলো তোমার প্রোনাউন বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মাই আর পেন প্রোনাউন। স্যার মেহেরিন কে ডিস্টার্ব করে? এই স্যার মেহেরিন কিন্তু তুমি যদি লেখো দিস পেন, দিসের পরে যদি পেন লেখো, দিস পেন ইজ মাইন, এরকম যদি লেখো তাহলে দিসটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, পেনটা নাউন, এটা হলো তোমার, মাইন্ডটা হলো প্রোনাউন। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে যে কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের ধর্ম হলো যে শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো ব্যক্ত করে তাকে আমরা সাধারণত কি বলে থাকি? অ্যাডজেক্টিভ বলে থাকি। আর অ্যাডভার্ব হলো নাউন প্রোনাউন ব্যতীত প্রায় অন্য সকল পার্টিসিপকে বিশেষিত করে, বিশেষ করে তোমার কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্ব। যেমন ধরো এরকম যদি লেখো যে হি ইজ এ হার্ড ওয়ার্কিং পার্সন, ইজ এ হার্ড ওয়ার্কিং পার্সন, এখানে এই হার্ড শব্দটা হলো তোমার অ্যাডজেক্টিভ, কারণ এটা কাকে বলা হয়েছে? হি ইজ এ হার্ড ওয়ার্কিং পার্সন, সে একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি। তুমি যদি লেখো যে হি ওয়ার্ক হার্ড, সে পরিশ্রম করে, ওয়ার্ক কাজ করে, এটা ভার্ব, কেমন কাজ করে? কঠোর পরিশ্রম করে, এই ক্ষেত্রে অ্যাডভার্ব। আমি যদি বলি যে জামাটি নতুন, তাহলে জামা শব্দটি হলো নাউন, নতুন শব্দটি হলো তোমার অ্যাডজেক্টিভ, যে তার ড্রেস ইজ নিউ। কিন্তু তুমি যদি এসে বলো যে জামাটি খুব নতুন, তার ড্রেস ইজ ভেরি নিউ, তাহলে ভেরি শব্দটা আবার কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে অ্যাডভার্ব মূলত ভার্বকে বিশেষিত করে, অ্যাডজেক্টিভকে বিশেষিত করে, অথবা অন্য অ্যাডভার্বকে বিশেষিত করে। ধরো সে হাঁটে, এই হাঁটাটা এটা একটা ক্রিয়া, ভার্ব, হি ওয়াক। আরেকজন আস্তে আস্তে হাঁটে, অথবা সে জোরে জোরে হাঁটে, তাহলে আস্তে আস্তে বা জোরে জোরে এই শব্দগুলো হলো অ্যাডভার্ব। যেমন ধরো এরকম লিখেছে যে হি ওয়াক স্লোলি, সাধারণত অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব গঠিত হয়, আর নাউনের পরে যদি এলওয়াই যুক্ত করো তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। হি ওয়াক, সে হাঁটে, কিভাবে হাঁটে? স্লোলি, তাহলে এটা হলো ভার্ব, আর এই শব্দটা হলো তোমার অ্যাডভার্ব। ভার্বকে যদি বিশেষিত করে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন ধরো হি হ্যাজ মাচ মানি, তার প্রচুর টাকা আছে, পর্যাপ্ত টাকা আছে। মানি শব্দটা হলো নাউন, আর মাছ শব্দটা হলো অ্যাডজেক্টিভ। হি হ্যাজ মাচ মানি, তার টাকা আছে, কি পরিমাণ টাকা আছে? প্রচুর টাকা। কিন্তু তুমি যদি এরকম লিখো যে হি ইজ মাচ হ্যাপি, সে খুব খুশি, এখানে হ্যাপি শব্দটা হলো অ্যাডজেক্টিভ, আর মাচ শব্দটা হলো অ্যাডভার্ব, কারণ এই শব্দটা, এই মাচ শব্দটা এই অ্যাডজেক্টিভকে বিশেষিত করতেছে। হি ইজ হ্যাপি, সে সুখী, কেমন সুখী? সে খুব সুখী। তো এটা হলো তোমার অ্যাডভার্ব। ভার্ব সাধারণত এমনি বোঝা যায় যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, করা যাওয়া হয়, ইত্যাদি কাজ করা বোঝায়, তাকে ভার্ব বলে। আচ্ছা, এখন আমরা দেখতে হবে যে সেন্টেন্সে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার্ব বসে, আবার ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্বের পরে ভার্ব বসে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট সাইলেন্ট থাকে এবং সেন্টেন্সটা ভার্ব দিয়েই শুরু হয়। তুমি যদি এরকম বলো যে বুক দা সিট ফর, তুমি অর্ডার করো যে বুক দা সিট ফর, সিটটা আমার জন্য দখল করো, বুক দা সিট ফর। তাহলে এই বুক শব্দটা এখানে নাউন না হয়ে ভার্ব হিসেবে বসছে। এই বুক অর্থ কি হচ্ছে? দখল করে। যেমন ধরো অনুরূপ ভাবে তুমি লেখবা যে পেন থ্রো দা লাইন,
পেন সোডা লাইন, লাইনটি কেটে দাও বা সূত্রটি কেটে দাও, তাহলে এখানে পেনটা কি হয়ে গেছে, ভার হিসেবে পড়ছে। আচ্ছা, আবার মনে করো যেমন আই ওয়াটার অ্যাসার্টিকেল একটা সাবজেক্টে পরে ভার। এখন আর ধরো আমি এরকম লিখেছি যে আই ওয়াটার ইন দ্য গার্ডেন, ওয়াটার ভার্ব। তো এই ক্ষেত্রে আই ওয়াটার, এই ওয়াটার মানে পানি দেওয়া, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার বসে। তাহলে আমরা এটা যদিও ওয়াটার নাউন এখানে থেকে ভার বলবো। প্রিপজিশনের ধর্ম হইল সর্বদা কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসবে এবং সেন্টেন্সে ব্যবহৃত অন্য নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। যেমন ধরো হি ইজ ইন দ্য রুম, ইন দ্য রুম, সে কক্ষের ভিতরে। তাহলে এই রুম শব্দটা হলো নাউন আর হি শব্দটা হলো প্রনাউন। এই দুইটার মধ্যে ইন আইসা কি করতেছে, এদের দুইজনের সাথে একটা সম্পর্ক স্থাপন করছে। সে কোথায়, সে কক্ষের ভিতরে। তাহলে প্রিপজিশন হলো যে কোনো নাউনের পূর্বে বসবে এবং সেন্টেন্সে ব্যবহৃত অন্য নাউন বা প্রনাউনের সাথে বসে একটা সম্পর্ক স্থাপন করছে। এরা হলো প্রিপজিশন। আর প্রিপজিশন গুলো চিন্তা খুব সহজ আছে, যেগুলা মোটামুটি মুখস্থ আছে। তবে হ্যাঁ, প্রিপজিশনের ব্যবহারটা দেখতে হবে যে আসলে কোথায় বসছে, সেই অনুযায়ী তোমাকে পার্সপেক্টিভ ফাইন্ড আউট করতে হবে। এখন আমি ইন আন্ডারলাইন করছি বিধায় ইন বলতেই যে প্রিপজিশন হবে এমন তো না, কারণ প্রিপজিশন অন্য পার্সপেক্টিভেও হতে পারে। তুমি এসে বললা যে মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি, এইখানে ইন কিন্তু প্রিপজিশন নয়, এইখানে ইনটা হয়ে গেছে অ্যাডভার্ব, বা আমরা এদেরকে অ্যাডভার্ব প্লেস করি। আবার যদি হয়তো তুমি এরকম বলো যে আই এম রিডিং দ্য ইউজ অফ, আই এম রিডিং দ্য ইউজ অফ ইন, আমি ইনের ব্যবহার করছি। তাহলে এই ক্ষেত্রে আবার ইনটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। আবার তুমি হয়তো কাউকে অর্ডার করতেছো যে ইন দ্য শার্ট, ইন দ্য শার্ট, শার্টটি ইন করো, এই ক্ষেত্রে ইন ভার্ব হয়ে গেছে। এখন আমরা যে শুধু মুখস্থ লিখবো যে ওই ইন, অন, টু, বাই এগুলো হইলেই যে প্রিপজিশন হবে সেটা না, তোমাকে একটু দেখতে হবে আসলে কোথায় বসছে, কিভাবে বসছে, সেই জিনিসটা একটু চিন্তা ভাবনা করতে হবে। আর কনজাংশনের ধর্ম হইল সর্বদা দুটি ওয়ার্ড ক্লোজ বা সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহৃত হয়। দুটি ওয়ার্ড ক্লোজ বা সেন্টেন্সের মাঝখানে বসে ওই দুটি সেন্টেন্সকে জয়েন করবে, তবে সেটা সমজাতীয় হইতে হবে। যেমন ধরো I am reading and he is writing, I am reading and he is writing। তাহলে দুটি সেন্টেন্সকে যুক্ত করলো এন্ড, এরকম এন্ড, অর, বাট, ইয়েট, টিল, আনটিল, দো, অলদো, এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে তোমার কনজাংশন। আবার ইন্টারজেকশন ফাইন্ড আউট করা খুব সোজা, কারণ ইন্টারজেকশন পরে সাধারণত বিশেষসূচক চিহ্ন দেওয়া থাকে। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আবার কমাও দেওয়া থাকে। এরকম থাকলো যে এলা, আই এম আন্ডার, হাই, আমি সেফ, তাহলে এই এলাসটা কি এখানে ইন্টারজেকশন। কিন্তু তোমার এরকম অর্থ থাকতে পারে ওহ হাউ হট দ্য ডে ইজ, এরকম অর্থ থাকতে পারে। এরকমও যদি থাকে, এখানে বিশেষসূচক চিহ্ন নাও থাকে, তবুও তোমাকে লিখতে হবে এটা ইন্টারজেকশন। আবার কোন শব্দের পরেও যদি এরকম লেখে, যেমন হোয়াট হ্যাজ হি ডান ইট, কি, সে কি এটা করেছে, তাহলে এই হোয়াটটাই কিন্তু তোমার একটা ইন্টারজেকশন। তো এইভাবে পার্সপেক্টিভ ফাইন্ড আউট করতে হবে। এ পর্যায়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করে ফেলো, কেস মোটামুটি এটা পড়াইছিলাম। আবার পরের ক্লাসে ফাইন্ড আউট পার্সপেক্টিভ দিব, তোমরা পার্সপেক্টিভ বিস্তারিত করবা, পাশাপাশি ফরমেশন অফ পার্সপেক্টিভ এগুলো আলোচনা করবে বা একটু ভালো করে দেখো। তাহলে আজকে দেখো, খাতা কলম রেডি করে তোমরা একটু লেখো। আমি খুব সহজভাবে দেই, মোটামুটি পেজের উপরে থেকে কিছু লিখতেছি।
ইউজ অ্যাপোস্ট্রফি অর অ্যাপোস্ট্রফি এস ফার নেসেসারি, যেখানে প্রয়োজন সেখানে অ্যাপোস্ট্রফ অথবা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে। আর যেখানে প্রয়োজন বসাবো, প্রয়োজন না হলে বসাবো না। যেমন ধরো বস অফিস, সিটি সেন্টার, ডোর কোটেজ, ফাদার ইন লস হাউস, মোসিস মাদার, লেডিস পার্ক, মেন ক্লাব, ডেপ ডোর, ডোরম্যাট, এরকম। আরেকটা কোশ্চেন দেখি, সংজ্ঞা দিব না, এরকম দেখো যে give an example of the following. Retained object, nominative, absolute, cognate object, case in a position, এই কয়েকটা তোমরা একটু করো।
ওমর যাও স্যার হয়েছে বুঝছেন? আরেকটু জি, অপেক্ষা স্যার। করো, সবাই একটু দেখুক। দুই নাম্বারটা লিখছো, গিভ অ্যান এক্সাম্পল ইচ অফ দ্য ফলোইং। প্রত্যেকটার একটি করে উদাহরণ দাও। স্যার লিখছি জি স্যার। সবারই লেখা শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, বস অফিস, এখানে বসের পরে অ্যাপোস্ট্রোফি ব্যবহার করবা, বসের অফিস। সিটি সেন্টার, এখানে কিছু ব্যবহার করার প্রয়োজন নাই, এটা ঠিক আছে। অর্থাৎ দুটি নাউন পাশাপাশি বসলে আগেরটা অল্টারনেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। ডোর কোটে তুমি লিখতে পারো ডোর অফ কোটে, ডোর অফ কোটে, এখানে অ্যাপোস্ট্রোফি হবে না। ফাদার ইন ল হাউস, এই লর মধ্যে অ্যাপোস্ট্রোফি ব্যবহার করতে হবে, ফাদার ইন ল হাউস। স্যার সিটি সেন্টারেরটা কি হবে? সিটি সেন্টার যেটা আছে ওইটাই ঠিক আছে। অর্থাৎ ওই যে দুটি নাউনকে তুমি যদি বলো ডোর ম্যাট, ডাইনিং টেবিল, রিডিং রুম, এরকম কিছু কিছু শব্দ আছে যে দুটি নাউনকে পাশাপাশি বসিয়ে পসেসিভ কেস গঠন করাটাই বেটার। এই জন্য সিটি সেন্টারে কিছু হবে। মসিস মাদার, এই মসিসের পরে শুধু অ্যাপোস্ট্রোফ ব্যবহার করে মাদার লিখবো, মসিস মাদার। লেডিস পার্ক, লেডিসের পরে শুধু অ্যাপোস্ট্রোফ তারপরে পার্ক। কিন্তু মেন ক্লাব, মেনের পরে অ্যাপোস্ট্রোফ তারপরে ক্লাব, মেন্স ক্লাব। ডেথ লেখে অ্যাপোস্ট্রোফ তারপরে ডোর, ডেথ ডোর। স্যার মেন ক্লাব কি হবে? অ্যাপোস্ট্রোফ দিতে হবে। অর্থাৎ এই যে প্লুরাল নাউনের পর যদি এস না থাকে সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফ ব্যবহার করতে হয়। ডোরম্যাট, আরে ডেটেরটা কি হবে? কোনটা? ডেট ডোর। ডেথ ডোর, ডেথ লেখে অ্যাপোস্ট্রোফ তো ডেথ ডোর। কিন্তু ডোরম্যাট যা আছে তাই লেখে। স্যার ফাদার ইন ল হাউস এটা কি হবে? ফাদার ইন লর পরে অ্যাপোস্ট্রোফ তারপরে হাউস। এরপরে দেখো, গিভ অ্যান এক্সাম্পল ইচ অফ দ্য ফলোইং, নিচের প্রত্যেকটির একটি করে এক্সাম্পল। এক নাম্বার আছে রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট মানে কি? অক্ষুণ্ণ কর্ম। এই রিটেইনড অবজেক্টের এক্সাম্পল কিন্তু সর্বদা প্যাসিভ ভয়েসে দিতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি দাও তাহলে একটি ডিরেক্ট অবজেক্ট, একটি ইনডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে। তুমি প্যাসিভে দিবা এরকম, যেমন এ বুক ওয়াজ গিভেন মি বাই হিম, তাহলে এখানে মি আন্ডারলাইন করবা। অথবা আই ওয়াজ গিভেন মি এ বুক, আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম, এরকম দাও। নমিনেটিভ অ্যাবসলিউট, যে দ্য সান হ্যাভিং সেড কমা উই লেফট দ্য প্লেস, এখানে দ্য সান হলো নমিনেটিভ অ্যাবসলিউট। কগনেট অবজেক্ট, অর্থাৎ যেটার ভার্ব এবং অবজেক্ট একই শব্দ বা একই জাতীয় শব্দ হয়, যেমন হি ran a race, he fought a fight, I slept a sound sleep last night, এরকম। কেস ইন অ্যাপোজিশন, যে দুটি নাউন পাশাপাশি বসে যখন একই ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে বোঝায় তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের কেস ইন অ্যাপোজিশন বলে। যেমন ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইজ অ্যান ওল্ড সিটি। রহিম, হেডমাস্টার অফ আওয়ার স্কুল, ইজ অ্যান অনেস্ট ম্যান বা ডিজনেস্ট ম্যান। ফ্যাক্টিটিভ পত্র, অর্থাৎ ওই যে টাইটেল উপাধিবাচক শব্দের থাকে, উই মেড হিম ক্যাপ্টেন, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, এখানে ক্যাপ্টেন, চেয়ারম্যান, এগুলো হলো ফ্যাক্টিটিভ পত্র। হয়েছে মোটামুটি সবারই? জি স্যার। আচ্ছা, আবার 5-7টা এমনি পাসপোর্ট আইডেন্টিফাই করতে দেই, তারপর আজকের মতো বিদায়।
উপরে লেখো আইডেন্টিফাই দ্য পারসন। আইডেন্টিফাই দ্য পারসন দেখো। She had next me, এখানে next আন্ডারলাইন। That book is yours, এখানে yours আন্ডারলাইন। The meeting came to a close, এখানে close আন্ডারলাইন। None but Rohim can do the work, এখানে but আন্ডারলাইন। I want but little, little underline. Assalamualaikum. She lost her all underline. Help comes from above, এখানে help underline. Is much better today, much underline. The king went a hunting, a underline এখানে। The sooner the mother, এটা the underline, plus sooner is the day. Each boy gets a prize. এখানে each underline, এগারোটা লেখা। আর আগামী সপ্তাহে ফলো করে দেবো। স্যার আপনার কথা বোঝা যায় না। তার কথা খুব আস্তে আস্তে আসতেছে। স্যার আবার মিউট হয়ে গেছে।
স্যার মিউট হয়ে গেছেন। তো স্যার আপনার মিউট করা। স্যার আপনি মিস করা না তুমি কি বুঝো না? তো খারাপ গলা কার? স্যার আপনার মিউট করা। স্যার আপনি মিউট করা আরে কি খারাপ গান। Keluar. Mon. না এরকম আর গান গাইস না। জামিল গাইতেছি। Saturday, Sun. হাই স্যার আপনার মিউট করা। স্যারই মনে হয় চলে গেছে। আর তো সামনে আসতে স্যার আপনি মিউট করা মিউট করা মিউট। তোমাদের লেখার একটু সুযোগ দিছিলাম তাই জন্য। তোমাদের লেখা শেষ হয়েছে? জি স্যার। স্যার আচ্ছা এবার দেখো, হ্যাঁ, she sat next me, এখানে নেক্সট শব্দটা হলো প্রিপজিশন, ঠিক আছে? জি স্যার। দ্যাট বুক ইজ ইয়োর, ইয়োরস হলো এখানে প্রোনাউন। পজিটিভ প্রোনাউন। হ্যাঁ, তুমি শুধু প্রোনাউন লিখবা। দ্য মিটিং কেম টু এ ক্লোজ, নাও none but রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে বাট হলো তোমার প্রিপজিশন। বাট যখন ব্যতীত অর্থ প্রকাশ করে তখন সেটা প্রিপজিশন। তারপর I want but little now. She lost her all টা এখানে now. Help comes from above, help now. He is much better today, much adverb. The king went a hunting, এখানে a preposition. The sooner the better, এখানে দিটা হলো adverb, আর each boy gets a prize, এখানে each হলো adjective। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, তোমরা একটু ভালো করে এগুলো দেখো। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
দিবে না আজকে অনেক আইডি লাগবে বুঝছেন